আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনারা যারা কানাডাতে স্টুডেন্ট বিষয়ে যাবেন ভাবছেন বা অথবা প্ল্যান করছেন, ঠিক কিভাবে প্ল্যানগুলো করলে বা অথবা ঠিক কিভাবে আপনাদের প্ল্যানটা প্রসেস করলে আপনাদের ভিসা রিজেক্ট হবে না অথবা খুব সহজেই আপনাদের মুভমেন্টটা সহজ হবে, ইজি হবে। আপনারা কানাডাতে যাওয়ার আগে মিনিমাম 6 থেকে 7 মান্থ আগে আপনাদেরকে প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনার ভিসার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো আপনারা মিনিমাম 6 থেকে 7 মাস আগে থেকে আপনাদের প্ল্যানটা প্রসেস করা শুরু করবেন। এখন ঠিক কী প্ল্যান নিয়ে আপনারা আগাবেন, আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। তো দেরি না করে আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। যদি আমি আমার কম্পিউটার স্ক্রিনে একটু দেখাই, আপনাদের প্রথম যে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। এখন যিনি স্টুডেন্ট ভিসা কানাডা যাবেন, তাকে প্রুভ করতে হবে এম্বাসিতে যে আপনার ফিনান্সিয়ালভাবে আপনি স্ট্রং। যেমন আপনি যে ইউনিভার্সিটিতে আপনার মাস্টার্স প্রোগ্রাম অথবা ব্যাচেলর প্রোগ্রাম করতে যাবেন, আপনার যে টোটাল টিউশন ফি, সেই টিউশন ফি প্লাস লিভিং কস্ট আপনি বিয়ার করতে পারবেন, ঠিক সেই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে শো করতেছে কিনা, এই সকল বিষয় আপনি এম্বাসিতে শো করতে হবে। তবে হ্যাঁ, আপনি যেহেতু স্টুডেন্ট, হয়তো বা আপনার কী করতে হবে না, আপনার এত কিছু হয়তো বা আপনার নাও থাকতে পারে, ফিনান্সিয়াল স্ট্রং নাও হতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমার সেকেন্ড যে অপশন, আপনাকে স্পন্সর জোগাড় করতে হবে। আমি একটা কথা বলি, আমার এই আজকের ভিডিওতে যে টপিকসগুলো নিয়ে কথা বলবো, মূলত আপনাকে ঠিক এই টপিকস নিয়ে আপনাকে আগাইতে হবে, ঠিক এই প্ল্যানগুলো নিয়ে আপনাকে আগাইতে হবে একদম ভিসা হাতে পাওয়া আগ পর্যন্ত। এখন আচ্ছা, আমি আমার মেন টপিক্সে চলে যাই। সেটা হচ্ছে স্পন্সর স্পন্সর। আপনার ফিনান্সিয়াল সাপোর্ট যদি আপনার না থাকে, আপনার যদি স্ট্রং না হন, তাহলে আপনাকে কী করতে হবে, স্পন্সর খুঁজতে হবে। এখন স্পন্সর মূলত কে হবে? আপনার যদি না থাকে তাহলে আপনার বাবাকে খুঁজবেন। যদি আপনার বাবা যদি ফিনান্সিয়াল না হয়, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার ভাই স্পন্সর হতে পারবে। যদি আপনার ভাইও না হয়, তাহলে আপনি ব্লাড রিলেটেড, আপনার মা হতে পারে, আপনার ব্লাড রিলেটেড যে কেউ আপনার ফিনান্সিয়াল স্পন্সর হতে পারে। আমি হয়তো এখানে লিখে দিয়েছি শুধুমাত্র স্পন্সর এবং ফিনান্সিয়াল সাপোর্ট, কিন্তু এই সবের ক্ষেত্রে অনেক ডকুমেন্টের ব্যাপার স্যাপার আছে। আমি আমার নেক্সট ভিডিওতে এই প্রতিটা টপিক্সের নিয়ে কথা বলবো যে কী ডকুমেন্টস লাগবে, যেমন ফিনান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে কী ডকুমেন্টস লাগবে, স্পন্সর যিনি হবে তার কী ডকুমেন্টস লাগবে। আমি প্রতিটা টপিক্স নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। আজকে শুধুমাত্র আমি টপিক্স নিয়ে কথা বলতেছি এবং আপনাদের প্ল্যান নিয়ে কথা বলতেছি। তো আপনার প্রথম প্ল্যানটা ছিল কি, ফিনান্সিয়াল সাপোর্ট। যেহেতু আপনার ফিনান্সিয়াল সাপোর্ট নেই, সেক্ষেত্রে আপনাকে স্পন্সর খুঁজতে হবে। আপনার ব্লাড রিলেটেড স্পন্সর হলে খুব ভালো হয়। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনার স্পাউস অথবা আপনার হাজব্যান্ড এবং আপনার বাবা দুজন মিলেও আপনাকে স্পন্সর দিতে পারবে। আর যদি সিঙ্গেল হয়, যদি আপনার শুধু আপনার স্বামী আপনাকে স্পন্সর দেবে, তাহলে তো খুবই ভালো হয়। আর যদি একার পক্ষে না হয়, তাহলে আপনার দুইজন মিলে আপনাকে স্পন্সর করতে পারবে। তারপর আসে ট্যাক্স ফাইল। এখন আরেকটা কথা হচ্ছে, যিনি আপনাকে স্পন্সরশিপ দিবেন, যিনি আপনার ফিনান্সিয়াল সাপোর্টের দায়িত্ব নেবেন, তার ট্যাক্স ফাইলে কিন্তু ঠিক যেই পরিমাণ টাকা আপনার টিউশন ফি প্লাস লিভিং কস্ট মিলিয়ে যেই পরিমাণ টাকা আপনার খরচ হবে বা লাগবে, সেই পরিমাণ টাকা তার ট্যাক্স ফাইলে দেখাইতে হবে। যেমন সাপোজ আপনি কি করলেন, আপনার স্পন্সর হিসেবে আপনার বাবাকে ঠিক করলেন। এখন দেখতে হবে আপনার বাবার যে ইয়ারলি ট্যাক্স রিটার্ন জমা দেয়, সেই ট্যাক্স ফাইলে ঠিক সমপরিমাণ টাকা ওনার আছে কিনা, লিকুইড মানি আছে কিনা। যেমন আপনাকে কানাডাতে যাইতে হলে, স্টুডেন্ট ভিসায় যেতে হলে, আপনাকে মিনিমাম আপনার স্পাউস সহ যদি যান, তাহলে মিনিমাম 40 লাখের 40 লাখ অ্যাবভ আপনার একটা অ্যামাউন্ট দেখাইতে হবে আপনার ব্যাংকে। এখন সেই অ্যামাউন্টও যদি আপনার স্পন্সর দেখিয়ে থাকে বা দেখাইতে পারবে বলে মনে করেন, তাহলে ওনার ট্যাক্স ফাইলে কিন্তু ঠিক সমপরিমাণ টাকা 40 লক্ষ টাকা ট্যাক্স ফাইলে থাকতে হবে। মেন কথা হচ্ছে, আপনার যে 40 লক্ষ টাকা আপনার স্পন্সর দেখাবে, তার সঠিক ডকুমেন্ট থাকতে হবে। এখন এই ডকুমেন্টগুলো আপনি কীভাবে সাজাবেন, কীভাবে আপনার প্রিপেয়ার করবেন, আমি আমার নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। আজকে আমি ডিটেলে এত কথা বলবো না, আজকে শুধু আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো যে আপনাদেরকে কী প্ল্যান নিয়ে আগাতে হবে। ওকে, তারপর হচ্ছে ইনটেক। আমি যদি আমার 4th
পয়েন্টটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইনটেক অথবা সিজন। ইনটেক অথবা সিজন, যেমন আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ভার্সিটিতে কয়টা সিজনে বা অথবা কয়টা ইনটেকে স্টুডেন্টকে অ্যাডমিশন করায় সেই বিষয়টা আপনাকে জানতে হবে। যেমন আজকে হচ্ছে এপ্রিল মাস, আপনি পরবর্তী কোন ভার্সিটিতে কোন ইনটেকে ভর্তি হতে চাচ্ছেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। যেমন আপনি চাচ্ছেন যে আগামী সেপ্টেম্বরের ইনটেকে আপনি ভর্তি হবেন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন। এখন আপনাকে দেখতে হবে সেপ্টেম্বর ইনটেক আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ভার্সিটিতে আছে কি না, নাকি ডেডলাইন চলে গেছে। যেমন কানাডাতে অধিকাংশ ইউনিভার্সিটিতে 3টা ইনটেকে অ্যাডমিশনের সার্কুলার দেয়। সেটা হচ্ছে আপনার সামার, ফল, উইন্টার। উইন্টার, ফল, সামার, এই 3টা ইনটেকে আপনার অধিকাংশ ইউনিভার্সিটিতে এই 3টা ইনটেকে সার্কুলার দিয়ে থাকে। এখন আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন ইনটেকে কোন সিজনে আপনি অ্যাডমিশন নেওয়ার প্ল্যান করবেন। ওকে, এই হচ্ছে আমার ইনটেক। তারপর হচ্ছে ইউনিভার্সিটি চুজ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা হচ্ছে আপনি কানাডাতে তো অনেক ইউনিভার্সিটিতে আছে। এখন আপনি তো সকল ইউনিভার্সিটি চুজ করতে পারবেন না, সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, বা অথবা অ্যাপ্লাই করার প্রয়োজনও নেই। কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার মিনিমাম 10 থেকে 12,000 টাকা খরচ হয়। একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে মিনিমাম 10 থেকে 12,000 টাকা খরচ হয়। তো ওই ক্ষেত্রে আপনি বেশি ইউনিভার্সিটি চুজ করার প্রয়োজন নেই, আপনি 3টা ইউনিভার্সিটি চুজ করবেন। কানাডাতে চিপ রেট মাস্টার্স প্রোগ্রামের জন্য অনেক ইউনিভার্সিটি আছে। আপনি মূলত প্রভিন্স ওয়াইজ ইউনিভার্সিটি চুজ করবেন 3 থেকে 4টা, সর্বোচ্চ 5টা দরকার হয় না, 4টাতে অ্যাপ্লাই করলে আপনি অফার লেটার পেয়ে যাবেন, এটা কনফার্ম। ওকে, তারপরে আসি যে ইউনিভার্সিটি আপনি চুজ করবেন সেই ইউনিভার্সিটি আপনার ডিএলআই রেজিস্টার্ড কিনা। কানাডা সরকার কিছু কিছু ইউনিভার্সিটি তাদের ডিএলআই রেজিস্টার্ড করে রেখে দিয়েছে। ডিএলআই হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট। এর আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে আপনি শুধুমাত্র ওই ইউনিভার্সিটিগুলো চুজ করবেন। আদারওয়াইজ কিন্তু ভিসার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, ভিসা রিজেক্টও হয়। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনি ঠিক কীভাবে চুজ করবেন বা আপনারা ইউনিভার্সিটি কীভাবে ফাইন্ড আউট করবেন, অথবা একটা বলে রাখি, কানাডাতে আপনার অনেকগুলো প্রভিন্স আছে। তো এক এক প্রভিন্সের রিকোয়ারমেন্ট এক এক রকম। কোনো প্রভিন্স আছে যে এই প্রভিন্সের ইউনিভার্সিটি সিলেক্ট করলে আপনার পিআর পাওয়াটা খুবই সহজ, আপনার ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই সহজ, আপনার সব কিছুই অনেক ইজি। আবার কিছু কিছু প্রভিন্স আছে যে প্রভিন্সের ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট অনেক হাই এবং ওনাদের প্রভিন্স এবং ওনাদের কী বলে এটারে আপনার পিআর পাওয়াটা অনেক কঠিন। এখন ঠিক ইউনিভার্সিটিগুলো আপনি কীভাবে চয়েস করবেন এবং প্রভিন্স আপনি কীভাবে খুঁজে বের করবেন। আমি যদি একটু ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইট আমি আগে বের করে রেখেছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে সরাসরি গিয়ে আপনাদের ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারবেন। এখন যেমন আমি যে প্রথম অপশনটা এখানে আছে, যেমন এই হচ্ছে আমার লিঙ্কের যে ইন্টারফেস। আমি একদম নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কানাডার প্রভিন্স। যেমন এক একটা প্রভিন্স, এখানে কতগুলো প্রভিন্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা প্রভিন্স আছে। আপনাকে এই 14টা প্রভিন্সের আন্ডারে ইউনিভার্সিটি চুজ করতে হবে। যেমন এখানে অনেকগুলো প্রভিন্স, যেমন এখানে হচ্ছে একটা, যেমন এখানে আছে ব্রন্সউইক। এই ব্রন্সউইকের যে প্রভিন্সটা নিউ ব্রন্সউইক, এই নিউ ব্রন্সউইক প্রভিন্সটা অনেক বিখ্যাত বা অনেক ভালো। এখানের ইউনিভার্সিটিগুলোতে সহজে পিআর পাওয়া যায়, হ্যাঁ, সহজে পিআর পাওয়া যায়। তো আমরা যদি এই প্রভিন্সটা একটু সিলেক্ট করি, নিউ ব্রন্সউইক যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর যে দেখুন নিচে এই নিউ ব্রন্সউইকের আন্ডারে এই প্রভিন্সে আপনি যে যতগুলো কলেজ আছে ডিএলআই কর্তৃক রেজিস্টার্ড সকল কলেজের নাম এখানে শো করতেছে, দেখেন এখানে শো করতেছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আপনারা যদি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান আপনারা অবশ্যই কোনো কলেজ চুজ করবেন না, আপনারা সবসময় ইউনিভার্সিটি চুজ করবেন। কারণ হচ্ছে ইউনিভার্সিটি চুজ করলে আপনার ভিসা পাওয়ার জন্য অনেক হেল্পফুল হয়।
যেমন আমি যদি এখানে যেমন এখানে নিচে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ নিউ ব্রুন্সউইক, আমি যদি এই ইউনিভার্সিটি একটু দেখি, যেমন এটা কিন্তু আমার দেখেন ডিএলআই কর্তৃক রেজিস্টার্ড, ওকে। এবং এখানে আপনার পিজিডব্লিউপি অফার এখানে ইয়েস দেওয়া আছে। পিজিডব্লিউপি হচ্ছে এখানে একটা ওয়ার্ক পারমিট পাওয়া যায়, আপনার কোর্স শেষে ওরা একটা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। সকল ইউনিভার্সিটি কিন্তু দেয় না, প্রভিন্স ওয়াইজ কিন্তু এটা আলাদা। তো আমি যদি এই ইউনিভার্সিটি একটু দেখি, ইউনিভার্সিটি অফ নিউ ব্রুন্সউইক, কপি করে যদি আমি এখানে একটু পেস্ট করি, ওকে। সাপোজ আমি এই ইউনিভার্সিটিতে দেখব, যেমন আমার টপিক্সটা কী ছিল, আমার টপিক্সটা হচ্ছে ইউনিভার্সিটি চুজ করা। কীভাবে চুজ করব, আমি এই যে এখান থেকে এই ইউনিভার্সিটি এই লিঙ্কে এসে এই প্রভিন্সের নামটা এখানে উল্লেখ করব। উল্লেখ করার পর এই প্রভিন্সে যতগুলো ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটি এখানে দেখে ফেলবেন, এবং ডিএলআই কর্তৃক রেজিস্টার্ড যেগুলো এগুলো এখানে শো করবে, এবং আপনি এখানে খুব সেফলি আপনাদের ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারবেন। আচ্ছা, তারপরে টপিক্সটা হচ্ছে ডিএলআই রেজিস্টার্ড। হ্যাঁ, এটা আমি দেখিয়ে ফেলেছি যে কীভাবে আপনি চয়েস করবেন যে ডিএলআই রেজিস্টার্ড কিনা। তারপর হচ্ছে আইএলটিএস। অনেক এজেন্সি আপনাকে বলবে যে আমরা আইএলটিএস ছাড়াই, উইদাউট আইএলটিএস আমি আপনাকে কানাডাতে পাঠাবো। জি, আমি আপনাকে বলে রাখি এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে উইদাউট আইএলটিএসে আপনি কখনোই যেতে পারবেন না, এবং এক এক প্রভিন্সে এবং এক এক ইউনিভার্সিটিতে আপনি এক এক রকম আইএলটিএস স্কোর ওরা রিকোয়ারমেন্ট করে। যেমন আমি যদি এটাই একটু দেখাই, আপনাদেরকে অবশ্যই আইএলটিএস করতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে স্কোর অ্যাজ পার ইউনিভার্সিটি, যেটা বললাম আপনি এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম আইএলটিএস স্কোর আপনাকে রিকোয়ারমেন্ট ওরা শো করে। যেমন আপনি চয়েস করছেন, আপনি নিউ ব্রুন্সউইক প্রভিন্সের ইউনিভার্সিটি অফ নিউ ব্রুন্সউইক, এই ইউনিভার্সিটি আপনি চয়েস করছেন। এখন আপনি এখানে ভর্তি হতে চাচ্ছেন। আমি যদি গুগলে একটু সার্চ দিই, এবং এখানে আমি যদি ওদের অ্যাডমিশন পর্যায়ে চলে যাই, অ্যাডমিশনে গিয়ে, এটা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট। আমি যদি একটু ইউনিভার্সিটি অ্যাডমিশন অপশনে গিয়ে গ্র্যাজুয়েট অপশনে যাই, গ্র্যাজুয়েট অপশনে আসলে এখানে গ্র্যাজুয়েটের জন্য কী কী রিকোয়ারমেন্ট এবং অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে সকল কিছু কিন্তু এখানে শো করতেছে। যেমন ডোমেস্টিকের জন্য 65 এবং ইন্টারন্যাশনালের জন্য $125 কানাডিয়ান অ্যাপ্লাই করতে লাগবে। তো আমরা এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনের জন্য যাব। আমরা তো ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন যারা বাংলাদেশ থেকে যাবে, আসার পর ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কী কী রিকোয়ারমেন্ট আপনি এগুলো পড়বেন। যেমন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর আছে এখানে, যারা টুফেল করবে টুফেলের জন্য কত রিকোয়ারমেন্ট, যারা আইএলটিএস করবে যেমন এখানে দেওয়া আছে মিনিমাম স্কোর অফ ব্যান্ড 7। তাহলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম যে কানাডার কোন ইউনিভার্সিটিতে কত আইএলটিএস স্কোর রিকোয়ারমেন্ট, আমরা সেটা বের করে ফেললাম। তো আপনার কী করতে হবে, আইএলটিএসে ভর্তি হতে হবে। আপনাকে কী করতে হবে, ইউনিভার্সিটি চুজ করে তারপর আইএলটিএসে ভর্তি হতে হবে। আইএলটিএসে ভর্তি হয়ে আপনাকে আগে মাইন্ড ডিটারমাইন করতে হবে যে আপনাকে ঠিক আইএলটিএসে কত পয়েন্ট স্কোর ব্যান্ড তুলতে হবে, ঠিক সেভাবে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে। তো এই আমরা প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। তারপর কি করতে হবে, যখন আপনি আপনার রিকোয়ার্ড আইএলটিএস স্কোর তুলে ফেলবেন, ব্যান্ড স্কোর তুলে ফেলবেন, তারপর কি করবেন, আপনার অ্যাপ্লাই ফর অফার লেটার। তারপর কি করবেন, আপনার সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। যেমন আমরা যদি একটু এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাই, আচ্ছা আমরা অ্যাডমিশনে যাব, অ্যাডমিশনে গিয়ে আমরা গ্র্যাজুয়েটে যাব, গ্র্যাজুয়েটে গিয়ে যে দেখেন এখানে অ্যাপ্লাই নাও আছে। তো আমরা অ্যাপ্লাই নাও অপশনে গেলে আপনার নিজেরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। যেমন দেখেন এখানে কানাডিয়ান অ্যাপ্লিকেন্টস এবং ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস হচ্ছে যারা বাহির থেকে যাবে, যেমন আমরা বাংলাদেশ থেকে যারা যাবে তারা। তো আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস গিয়ে আপনি এখানে সহজেই ডিটেলস রিকোয়ারমেন্টগুলো পরে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই রিলেটেড ভিডিও আমি নেক্সটে দিব। তো আমি আমার আজকের ভিডিওগুলো হচ্ছে মূলত প্রাথমিক, আপনি কীভাবে ঠিক প্ল্যানটা সেট করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর ভিসা। আপনি যখন অফার লেটারটা পেয়ে যাবেন তারপর তো ভালো, আপনার গুড লাক। তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন আমি প্রতিটা এই পয়েন্ট নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। আর আজকের ভিডিওটা আমি আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে প্ল্যান করার জন্য, যে কানাডাতে যাওয়ার জন্য আপনি ঠিক কীভাবে আপনাদের প্ল্যানটা সেট আপ করবেন।
তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, আমি এই ডকুমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশন ভিসার জন্য যখন অ্যাপ্লিকেশন করব তখন কিন্তু আমাদের অনেক ডকুমেন্ট এইগুলা প্রিপেয়ার করতে হয়। সেই ডকুমেন্টগুলো আমরা কীভাবে প্রিপেয়ার করব, যেমন এসওপিগুলা, যেমন এসওপি রেডি করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এসওপির জন্যই অনেক রিজেক্ট হচ্ছে বর্তমানে বাংলাদেশে। সঠিক বা এসওপির জন্য আপনার অনেক স্টুডেন্ট রিজেক্ট হচ্ছে। তো এই এসওপিগুলো আমরা ঠিক কীভাবে লিখব, কীভাবে আমরা এই ডকুমেন্টগুলো সাজাবো, এই রিলেটেড ভিডিওগুলো আমি আমার নেক্সটে স্টেপ বাই স্টেপ ইন্ডিভিজুয়ালি আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টসই আমার অনুপ্রেরণা। তো আপনারা যদি ভালো কমেন্টস করেন তাহলেই আমি ভালো ভিডিও দেব। তো এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।